আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমার তো মাথায় ছিল যে অনেক সপ্তাহ বাকি। আমার এটা পরে আরেকটা চ্যাপ্টার আছে। তারপরে অন্য টিচার পড়াবে। তো ওকে, আমি উম গতদিন যেখানে থামছিলাম সেই জায়গাটা দিয়ে শুরু করি। তোমাদের মনে আছে হয়তো যে আমরা বাম পাশের ইকুয়েশনটা ১ম এ দেখছিলাম যে থার্মাল বাউন্ডারি লেয়ার ভিসকাস বাউন্ডারি লেয়ারের একটা রিলেশনশিপ রেনল্ডস নাম্বারের সাথে। আর এক্স বলে কোন একটা পজিশন মিন করতেছে। তো একটা ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে যখন ফ্লুইড ফ্লো করে তখন কোন একটা পজিশনে বাউন্ডারি লেয়ারটা কতটুকু হবে মানে ঠিক হবে সেটা ক্যালকুলেট করা যায়। সিমিলার ভাবে দেখেছিলাম যে ভিসকাস বাউন্ডারি লেয়ার যেই অ্যাপ্রোচে আমরা ক্যালকুলেট করছি, সিমিলার অ্যাপ্রোচে থার্মাল বাউন্ডারি লেয়ারে ক্যালকুলেট করা যায়। এবং থার্মাল বাউন্ডারি লেয়ারটা যেহেতু ফ্লুইড ফ্লো ছাড়া সম্ভব না, তো এটার মধ্যে ভিসকাস বাউন্ডারি লেয়ার ইনক্লুডেড আরকি। তো এইজন্য এই ডেল্টা টি ইকুয়েশনে ডেল্টাও থাকতেছে। তো এরকম ২ টা রিলেশনশিপ আমরা গতদিন দেখছিলাম এবং দেখলাম যে সবগুলা প্রসিডিউর একই। বাউন্ডারি কন্ডিশনের স্টাইলটাও সিমিলার। এটার জন্য একটা ভেলোসিটি প্রোফাইল বাইর হয়েছিল ইউ বাই ইউ ইনফিনিটি, আর ওটার বাইরে ছিল টেম্পারেচার প্রোফাইল বাইর হয়েছিল। তো এইটুক পর্যন্ত এইটুকু আমরা দেখছিলাম। এখন উপরের পার্টটা পর্যন্ত আমার ডিরাইভ করা আছে, যেটা গ্রিন বক্স দিয়ে দেখানো, মানে যেটা বললাম থার্মাল বাউন্ডারি লেয়ারের ইকুয়েশন। এখন ছবিটা খেয়াল করো, ডান পাশে যে একটা ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে, ফ্ল্যাট প্লেটটা তো হট, কোনোভাবে হিট হচ্ছে, সেখান থেকে তো হিটটা যাচ্ছে। তো এখন আমরা যদি পুরান কনসেপ্টে ফেরত যাই, কনভেকশন কন্ডাকশন, আমরা জানি যে হিটের কোনো মানে লস বা জেনারেশন যদি না থাকে, তাইলে যেই হিটটা পাস করে যাচ্ছে কন্ডাকশন হয়ে সেই হিটটা পরের লেয়ারে কনভেকশন হয়ে যাবে। এখন তুমি যদি নিচ থেকে চিন্তা করো, প্রথমে একটা কন্ডাকশন পিরিয়ড হবে, যেটা হলো মেটাল প্লেটটা, দেন কনভেকশন হবে তোমার লিকুইডের মধ্যে। তো সেই কন্ডাকশন আর কনভেকশন যদি আমি ইয়ে করি, ইকুয়াল করি, যদি বলি যে কন্ডাকশনে যে হিট যাচ্ছে ইকুয়াল টু কনভেকশনে সেই হিট, তো আহ, তাহলে আমি ইজিলি বলতে পারি যে ওয়ালে যে কন্ডাকশনটা হচ্ছে ওয়ালে ইটস ইকুয়াল টু এই জায়গায় যে কনভেকশন হচ্ছে, সেই রিসিপ্ট যদি আমি কনসিডার করি, তাহলে এই কন্ডাকশন ইকুয়াল কনভেকশন করলে এরকম একটা চেহারা আছে যে আহ, এই পার্টটা এখানে ছিল এইচ এ ডেল্টা টি, তো আর এই পাশে ছিল এ কাটা চলে গেছে, আর এখানে কে ডিটি বাই ডিওয়াই বাই তোমার এট ওয়াল আর কি, সাবস্ক্রিপ্ট দিয়ে ওয়াল লেখা আর কি। সো এই যদি ইকুয়াল করি তাহলে এইচ যেটা আমাদের ওভারঅল মানে কনভেক্টিভ ট্রান্সফার কোএফিসিয়েন্ট, সেটা একটা মানে রিলেশনশিপ দাঁড় করানো যায় যে কন্ডাকশন আর কনভেকশন। এখন এখানে এই যে এই পার্টটা আছে কে ডিটি বাই ডিওয়াই, এটা কিন্তু আমি ইজিলি লিখতে পারি, কারণ আমি টি টেম্পারেচার প্রোফাইলটা আমি জানি, টি টেম্পারেচার প্রোফাইলটা হলো এইটা। এটাকে যদি আমি ডিটি বাই ডিওয়াই করি, এটাকে ডিটি বাই ডিওয়াই করবা, ঠিক আছে? এটাকে ডিটি বাই ডিওয়াই করে ওয়াই এর তোমার ওয়াই এর ভ্যালু তোমার 0 করতে হবে, মানে এট ওয়াল। যদি ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ প্রপার্টি যেটা থাকে সেটাকে y ইকুয়াল টু 0 বসালে যে টার্মটা থাকে সেই টার্মটা রাখলে এই জিনিসটা সিম্পলিফাইড ফর্মে এখানে এইটা চলে আসে এই ইকুয়েশনটা। ঠিক আছে? এই ভেরি সিম্পল ক্যালকুলেশন, এর মধ্যে কোনো মানে ম্যাথমেটিক্যালি বড় কোনো টার্ম নাই, সে সমস্যা নাই। এটা এরকম চলে আসবে। এখানে প্রান্ডল নাম্বার ডেফিনিশন আমরা জানি সিপি মিউ বাই কে। তো প্রান্ডল নাম্বারের ইয়েটা চলে আসতেছে এখানে। তোমার and then এইচ এর সাথে নাসেল নাম্বার রিলেশনশিপ জানি, নাসেল নাম্বার ইকুয়াল টু এইচ এক্স বাই কে। তো আমি যদি এইচ এর ইকুয়েশন জানি, সেটাকে আমি যদি ইন টার্মস অফ নাসেল নাম্বার বলতে চাই, তো দুই পাশে এক্স বাই কে দিয়ে গুণ করলে এরকম ইকুয়েশন আসে। এটা একটা মোটামুটি পপুলার ইকুয়েশন। অঙ্ক করার সময় তোমরা দেখবে এটা আমরা অনেক ইউজ করি। সলভেন্টের বই দেখবো এক্সাম্পল অঙ্ক টঙ্ক, এটা অনেক ইউজ করছে। এর সুবিধা কি? সুবিধা হলো কোনো একটা সিস্টেমে যদি সবকিছু বলে দেওয়া থাকে, তুমি প্রাণা নাম্বার প্রথমে ক্যালকুলেট করবে, রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করবা, করলে ইকুয়েশনটা ইউজ করে নাসেল নাম্বার পাবা। নাসেল নাম্বার ইকুয়াল টু এইচ এক্স বাই কে, এক্স আর কে বসে দিলে এইচ পাই যাবে, এইচ পাই গেলে এইচ থেকে এইচ এর ডেল্টা টি করলে কিউ বের হয়ে চলে আসে আর কি। এটা হলো মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ। এটা দিয়ে আমরা মোটামুটি সব ফ্ল্যাট প্লেটের হিট ট্রান্সফারের ক্যালকুলেশনটা করতে পারি। এখন
যেটা বললাম যে নাসেল নাম্বার ইকুয়াল টু 0.332 প্রাণব নাম্বার টু দি পাওয়ার 1/3 রেনল্ডস নাম্বার হাফ। এটা ক্ষেত্রে নাসেল নাম্বারের সাবস্ক্রিপ্ট একটা এক্স দেওয়া আছে, দেখছো? এক্স দেওয়ার মানে হলো এটা কিন্তু পুরো সিস্টেমের নাসেল নাম্বার বলতেছে না, এটা কোনো একটা পজিশন এক্স এর নাসেল নাম্বার বলতেছে। তো এই যে ফ্ল্যাট পেজটা, এই ফ্ল্যাট পেজের এক্স কি হবে সেটা, এই ফ্ল্যাট পেজের এক্স কি হবে সেটা একটা ব্যাপার। এখানে হলো একরকম, এখানে হলো আরেক রকম, এখানে হলো এক রকম, এখানে হলো এক রকম। তো এক্স এর ভ্যালুর উপর নাসেল নাম্বার, তো এটাকে বলা হয় লোকাল নাসেল নাম্বার। এটাকে আমরা লোকাল রেনল্ডস নাম্বার বলছিলাম, যে এটা ওই যে 4.64 বাই রেনল্ডস নাম্বার রুট যেটা ছিল, সেখানে রেনল্ডস নাম্বার নিচে সাবস্ক্রিপ্ট এক্স দেওয়া ছিল। তো এগুলো হলো সব লোকাল ভ্যালু। তো এখানে যে কথাটা বলতে সেটা হচ্ছে এখন যদি আমি পুরো সিস্টেমের জন্য করতে চাই তাহলে কি করতে হবে বলো তো? কোনো একটা পার্টিকুলার পজিশন নাসেল নাম্বার এটা। এখন আমি যদি বলি না আমি পুরো সিস্টেমটা নাসেল নাম্বার করতে চাই, যে এই ফ্লো হচ্ছে, আমি না এন ইউ এক্স না করে আমি এন এন ইউ করতে চাই, কি হবে বলো তো? ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশন করা লাগবে, ইয়েস এক্স্যাক্টলি। ইন্টিগ্রেশন করলে তার নাসেল নাম্বার এক্স যেটা, এটাকে ডিএক্স ইন্টিগ্রেট করে আবার অ্যাভারেজ করলে, ডিএক্স দিয়ে ভাগ করলে এই জিনিসটা তোমার চলে আসবে ইয়ে নাসেল নাম্বার, মানে পুরো সিস্টেমের নাসেল নাম্বার। এবং সেটা দিয়ে তুমি যদি অঙ্কটা করো তাহলে তোমার সেই অঙ্কটা হবে পুরো সিস্টেমের জন্য কি এনার্জি ট্রান্সফার হচ্ছে সেটা। আর এই নাসেল নাম্বার ক্যালকুলেট করার পরে যদি তুমি ভ্যালু বসায় এইচ বের করে সব ক্যালকুলেট করে ফেলো, তাহলে যে হিট ট্রান্সফারটা পাবা সেটা হচ্ছে ওই প্লেটের একটা পার্টিকুলার লোকেশনে এই রেটে হিট ট্রান্সফার হচ্ছে, পুরো প্লেটের সিচুয়েশনটা ডেসক্রাইব করবে না। তো এটা একটু খেয়াল রাখো যে একটা এই ইকুয়েশন গুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় দেওয়া থাকবে, ঠিক আছে? ইকুয়েশনে তোমরা কনফিউজ হও না, ইকুয়েশন গুলো দেওয়া থাকবে। যেটা ইস্যু সেটা হচ্ছে যে ইকুয়েশনের নিচে কি আছে, সাবস্ক্রিপ্ট দেওয়া আছে কি না, ইকুয়েশনটা কি মিন করতেছে, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে আর কি। তো এখানে যেটা করছে যে ইন্টিগ্রেট করলে পরে যেটা আছে সেটাকে আমরা এইচ বার বলতেছে, মানে এইচ বার মানে হলো তোমার অ্যাভারেজ এইচ। এবং এভারেজ হলো এই দেখো ইন্টিগ্রেট করছে 0 থেকে এল পর্যন্ত, আবার 0 থেকে এল পর্যন্ত খালি লেন্থকে ইন্টিগ্রেট করে ভাগ দিয়ে দিচ্ছে। এইটা ইকুয়াল টু, এখানে ওরা কি বলছে যে 2 2h x ইকুয়াল টু l, এটা কি বলতে হবে? এই কথাটার মানে কি? এনিবডি? ইকুয়েশনটা একটু মনে হচ্ছে কিনা লাস্ট পার্টটা? ধরো এই প্লেটটার লেন্থ হলো এল, ঠিক আছে? লেন্থ যদি এল হয়, তো ধরো এটা যদি 0 হয়, এটা সামথিং ভ্যালু আছে এই জায়গায়, ধরো এল, কথার কথা এই জায়গায় যদি এল হয়, ও বলতে চাচ্ছে যে পুরা অ্যাভারেজ সিস্টেমটা যদি পুরাটার জন্য যদি অ্যাভারেজ নাসেল নাম্বার আমি বলতে চাই, হুইচ উইল বি ইকুয়াল টু এল পজিশনে যে লোকাল নাসেল নাম্বার ছিল তার ডবল, ঠিক আছে? সেটা কিভাবে করতে, সেটা হচ্ছে প্রথমে আসলে এই ইন্টিগ্রেশনটা করতে, আর কিছুই করে না। এই নাসেল নাম্বার এখানে ইন্টিগ্রেশনটা করছে, ইন্টিগ্রেশনটা করার পর যে টার্মটা আসছে সেই টার্মে দেখাচ্ছে যে 2 ইন্টু সামথিং থাকে, সেই সামথিং গুলাকে আবার এই ইকুয়েশনের ফর্মেটে সাজাইলে দেখা গেছে যে এই তোমার লেন্থের মানে রেনল্ডস নাম্বার, ফর এক্সাম্পল রেনল্ডস নাম্বার মানে কি, এখানে রেনল্ডস নাম্বার কত, রো রেনল্ডস নাম্বার এক্স, তো রো এক্স বি বাই মিউ, তাই তো? তো এই এক্স এর জায়গায় যদি এল হয় মানে ফুল লেন্থ হয়, তাহলে এটাও এল। তো ওরা ওইটাই দেখাচ্ছে যে পুরো জিনিসটা ইন্টিগ্রেট করার পরে যে জিনিসটা আছে এই জিনিসটাকে এই ইকুয়েশনের ফরম্যাটে আমরা একটু সাজালে দেখা যায় যে এই পজিশনের জন্য যে এল হয় তার ডবল আসতেছে আর কি। এটাও তো হরমোনের বইয়ে করা আছে, ছোট্ট একটা ইয়ে। এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে, পুরান পরীক্ষার কোশ্চেন দেখে দেখতে পারবে, বিকজ 3-4 লাইনের ইকুয়েশন, বাট ইন্টারেস্টিং ইকুয়েশন যে তোমার ইন্টিগ্রেট করলে একটা নর্মাল একটা টার্ম আছে, সেই টার্মটাকে জাস্ট রিওরিয়েন্ট করলে তোমার বেসিক এই ইকুয়েশন 3.332 যেটা, সেই 0.332 স্ট্রাকচারে আনা যায় আর কি। আনলে দেখা যায় যে 0.332 জায়গায় মানে 0.664 এরকম কিছু একটা আসে।
এবং সেটা দিয়ে আর এক্স এর জায়গায় এল আসে। এক্স এর জায়গায় এল আসলে যেটা হবে, তোমার রেন্ডম নাম্বার আর প্রান্ডল নাম্বার এগুলো সাজাইলে এটা বলা যায় যে এল পজিশনে ন্যাশনাল নাম্বারের যে ইকুয়েশন সেটার ডবল ভ্যালু আসে। এটা করলে বুঝতে পারবে। এটা তোমাদের জন্য আমি দিলাম আর কি, বাসায় টেক হোম প্র্যাকটিস দিলাম আর কি, যে এটা 3-4 লাইনের ডেরিভেশন কিন্তু করো। এটা ইন্টারেস্টিং একটা জিনিস এবং এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে। সো এখানে এখন আমার যেটা জানা দরকার সেটা হচ্ছে যে এইচ বারটা আমি কখন ইউজ করব, আর মানে আর ওই ইকুয়েশন থেকে এইচ এক্স যেটা পাই সেটাই বা কখন ইউজ করব। গতদিন একটা অঙ্ক করছিলাম, মনে আছে? আমরা বলছিলাম যে প্লেট থেকে 20 মিটার 20 সেন্টিমিটার দূরে কি সিচুয়েশন, 40 সেন্টিমিটার দূরে কি সিচুয়েশন। এই টাইপের অঙ্ক যদি তোমার থাকে যে কোনো একটা পার্টিকুলার লোকেশন নিয়ে কথা বলতেছে, তাহলে তুমি লোকাল ইকুয়েশনটা ইউজ করবে, কোনো সমস্যা নাই। বাট যদি তোমাকে ফুল প্লেটের কাজ ক্যালকুলেট করতে বলে, তাহলে তোমাকে এভারেজ ন্যাশনাল নাম্বার বা এভারেজ ওভারঅল কনভেক্টিভ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এইচ বার, এগুলা এভারেজটা ক্যালকুলেট করতে হবে এবং তখন তোমার ইন্টিগ্রেশনের ব্যাপারটা চলে আসতেছে। এখন ইন্টিগ্রেশনের ব্যাপারটা নট নেসেসারি তোমার করতে হবে পরীক্ষা অঙ্ক করার সময়, বিকজ তুমি জানো যে লাস্ট পয়েন্টের লোকাল ন্যাশনাল নাম্বারের ডাবল হলো এভারেজ ন্যাশনাল নাম্বার। এটা তোমার এটা ফ্ল্যাট প্লেটের জন্য অ্যাপ্লিকেবল, যেটা এই যে ডেরিভেশনে দেখাইলো। তো আমরা পরে যখন অঙ্ক করবো তখন দেখবা যে লাস্ট পয়েন্টের লোকাল ন্যাশনাল নাম্বার ক্যালকুলেট করছে, করে ওটা ডবলটাকে এভারেজ ন্যাশনাল নাম্বার ধরে তোমার ইয়ে করছে, আহ, অঙ্ক করে ফেলছে, পুরো অঙ্ক করে ফেলছে আর কি। এখন এখানে ছোট্ট একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে এই অঙ্কগুলো আমরা করতেছি, ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে ফ্লুইড যাচ্ছে, ফ্ল্যাট প্লেটের টেম্পারেচার ধরো 200 ডিগ্রি, ফ্লুইডের টেম্পারেচার ছিল ধরো 30 ডিগ্রি, কথার কথা। এই সিস্টেমের জন্য আমরা যে অঙ্কগুলো করি, রেনল্ডস নাম্বার, প্রান্ডল নাম্বার বের করবো, আমাদের ফ্লুইড প্রপার্টি লাগবে না? সিপি লাগবে, মিউ লাগবে, রো লাগবে না? তো এই প্রপার্টি গুলো আমরা কোন টেম্পারেচারের জন্য ক্যালকুলেট করবো, কি মনে হয়? কি একজন বলো দেখি। ধরো ফ্লুইড 20 ডিগ্রি ফ্লুইড যাচ্ছে আর প্লেট টেম্পারেচার 70 ডিগ্রি আছে। তো এখন আমি ক্যালকুলেট করবো ফ্লুইডের প্রপার্টি যেটা, সেটা কি 20 ডিগ্রি করবো না 70 ডিগ্রি করবো না ডিফারেন্ট কিছু করবো না কি করবো? স্যার অ্যাভারেজ নিব। অ্যাভারেজ নেবে, ওকে, একজন বললো অ্যাভারেজ। তোমার আচ্ছা, এখানে বেশ কিছু অ্যাপ্রোচ আছে, তবে যেটা বলছে যে যদি ফ্লুইড প্রপার্টি খুব অল্প টেম্পারেচার যদি খুব অল্প থাকে, তাহলে তোমার কিছু করতে হবে না, যে কোনো একটা করলেই হবে, টেম্পারেচার সমস্যা নেই। আর যদি দেখো যে মোটামুটি একটু সিগনিফিকেন্ট চেঞ্জ আছে ফ্লুইডের টেম্পারেচার আর প্লেটের টেম্পারেচার, তাহলে ওরা বলছে যে ফিল্ম টেম্পারেচার বলে একটা জিনিস বের করছে, বলছে ফিল্ম টেম্পারেচার। এই যে ফিল্ম টেম্পারেচার কি, ফিল্ম টেম্পারেচার বলছে অ্যারিথমেটিক মিন অফ দিস টু আর মানে ওয়ালের টেম্পারেচার আর ফ্রি ফ্লুইডের টেম্পারেচার, যেটা ওয়ালের এফেক্ট ছাড়া যে টেম্পারেচার, যেটা আমি আমার এক্সাম্পলে 20 ডিগ্রি বললাম আর ওয়াল টেম্পারেচার 70 ডিগ্রি বললাম। তো এটা তোমার ধরো কমন কনসেপ্টে এটা আসবে যে আচ্ছা ঠিক আছে, আমার যদি এরকম করতে হয় তাহলে আমরা অ্যাভারেজ টেম্পারেচারটা ইউজ করবো। তো এই পার্টটা নিয়ে আসলে কোনো প্রবলেম নাই। আমি এটা বলার মেইন কারণ হচ্ছে তোমাদের কোর্সে আরো বাকি পার্ট যখন করবা, দেখবা যে টেম্পারেচার ক্যালকুলেশনের অনেক রকম ওয়ে আছে আর কি, মানে সবাই সিম্পল অ্যাভারেজ ইউজ করে না আর কি। তা আমাদের যতক্ষণ পর্যন্ত ডিফিকাল্ট কিছু ফেস না করবো, আমরা ততক্ষণ পর্যন্ত ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। আপাতত জাস্ট বলে দিলাম, যেহেতু তোমাদের অঙ্ক টঙ্ক করতে হবে, এই কথাটা কখনো আসে নাই আর কি ডিসকাশনের মধ্যে, সেই জন্য আমি ভুলে গেছিলাম বলতে যে টেম্পারেচার ফ্লুইডের প্রপার্টি ক্যালকুলেট করার জন্য একটা টেম্পারেচার যে লাগবে সেটা আমরা সবসময় আনলেস আদারওয়াইজ মেনশন এভারেজ টেম্পারেচারটা দিয়েই কাজ করবো। এখন আমরা একটা অঙ্ক দেখি, অঙ্কটা দেখলে আমাদের এই ইকুয়েশনের ইউজটা একটু ক্লিয়ার হবে। টোয়েন্টি ডিগ্রি এয়ার at 1 atmosphere flows over a flat plate, স্পিড বলা আছে 2 মিটার পার সেকেন্ড। আর ফ্ল্যাট প্লেটটা হিট করা হচ্ছে পুরা লেন্থ সেম হিট 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে। তো হিট ট্রান্সফার
in the first 20 centimeter of the plate and the first 40 centimeter of the plate. এখানে খেয়াল করো আগের আর এখনের মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে বলছে যে ক্যালকুলেট দ্য হিট ট্রান্সফার ইন দ্য ফার্স্ট 20 সেন্টিমিটার। তার মানে হলো 0 থেকে 20 পর্যন্ত পুরো জায়গাটার জন্য সে চাইছে, কিন্তু 20 সেন্টিমিটার পজিশনটার জন্য কিন্তু চায় নাই। কথাটা একটু খেয়াল করো। এবং ফার্স্ট 40 সেন্টিমিটার অফ দ্য প্লেট, তার মানে হলো এখানে কিন্তু একটা কিউমুলেটিভ কথা বলতে চাচ্ছে আরকি। তো এটা যেহেতু বলতে চাচ্ছে তার মানে হলো আমাকে আসলে 20 সেন্টিমিটার লোকাল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বের করে সেটাকে ডবল করে এভারেজ বের করতে হবে। তাহলে হবে 0 থেকে 20 এর মধ্যে যেটা সিচুয়েশনটা তার এভারেজ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। সিমিলারলি 40 সেন্টিমিটারটা বের করে 2 দিয়ে গুণ করলে 0 থেকে 40 এর এভারেজটা বের হবে। তো এটা একটু খেয়াল রাখো। তোমরা যদি বলো যে ক্যালকুলেট দ্য হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এট 20 সেন্টিমিটার অন দ্য অফ দ্য প্লেট, তাহলে ইটস লাইক ওয়ান পজিশনের কথা বলতেছে। তো এখানে কিন্তু ওয়ান পজিশনের কথা বলতেছে না, 0 থেকে ওই পজিশন পর্যন্ত পুরোটার কথা বলতেছে। এনিওয়ে, সো প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমাদের আগে ওই ফিল্ম টেম্পারেচার কথা বললাম, যেহেতু ফ্লুইড প্রপার্টি জানার আগে এটা জানা জরুরি। তো প্রথমে আমরা ফিল্ম টেম্পারেচার ক্যালকুলেট করব এবং 26 27 না 60 করলে এখানে 43 ডিগ্রি আসছে। এবং তোমাদের যেটা বললাম যে পরীক্ষার সময় একটা হ্যান্ডবুক দেওয়া থাকবে, হ্যান্ডবুকের মধ্যে সব ইকুয়েশন থাকবে, সব ফ্লুইড প্রপার্টি থাকবে। তারপর পরীক্ষার কোশ্চেনও অনেক সময় আরো কিছু এক্সট্রা ইকুয়েশন দিয়ে দেওয়া হয় যে হ্যান্ডবুক থেকে খুঁজে খুঁজে বাইর করবা কোন চ্যাপ্টার থেকে কোনটা। তো কিছু কম্পাইল করে দিয়ে দিই। তো আমি আবার রেকমেন্ড করছি লাস্ট কয়েক বছরের কোশ্চেন দেখো, যেহেতু লাস্ট কয়েক বছর আমি পড়াচ্ছি, তো কোশ্চেনের প্যাটার্ন একটু বুঝতে পারবো আর কি। তো এইভাবে আমরা ফ্লুইড প্রপার্টি বের করতে পারি। হ্যাঁ, কাইনেমেটিক, ভিসকোসিটি, কন্ডাক্টিভিটি, প্রান্ডাল নাম্বার তুমি সিপি মিউ বাই কে দিয়ে ক্যালকুলেট করতে পারো। আবার আমাদের এই হলম্যানের বইয়ে প্রান্ডাল নাম্বার একটা টেবিলের মধ্যেও দেওয়া আছে, একটা টেম্পারেচার প্রান্ডাল নাম্বার কত হবে। তো তুমি সিপি মিউ আর কে দিয়ে ক্যালকুলেট করো, প্রান্ডাল নাম্বার নিজেও ক্যালকুলেট করতে পারো, ওই টেবিল থেকেও বসাই দিতে পারো, একই ভ্যালু আসবে, সমস্যা নেই। ঠিক আছে? তো এখন আমাদের ফ্লুইড প্রপার্টি গুলো হাতে চলে আসছে। এখন আমরা কি করব বলো, ফার্স্ট স্টেপ কি হবে? বলো। স্যার রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করা। রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করবো। 20 সেন্টিমিটার পজিশনে রেনল্ডস নাম্বার কত ক্যালকুলেট করবো? 20 সেন্টিমিটার পজিশন রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করলে রাসেল নাম্বার, মানে এটা হলো আমার মেইন। তো এই ইকুয়েশনের জন্য তুমি এত কিছু করতেছি। 0.332 প্রান্ডাল নাম্বার 1/3 রেনল্ডস নাম্বার হাফ। দেখো প্রান্ডাল নাম্বার জানো, এগুলো সব জানো। আর ইএক্স যেটা লোকাল রেনল্ডস নাম্বার, সেটা তোমার দরকার। তো লোকাল রেনল্ডস নাম্বার বের করো। 20 সেন্টিমিটার লোকাল রেনল্ডস নাম্বার কত হয়? x equal to 0.2 মিটার হবে আর কি। বাকি তো ভেলোসিটি দেওয়া, ভিসিসিটি দেওয়া, সবই দেওয়া। এবং রেনল্ডস নাম্বার আছে 23,000 সামথিং। ঠিক আছে? এবং রেনল্ডস নাম্বারটা ওই ইকুয়েশনে বসাইলে 0.332 ইকুয়েশনে বসাইলে নাসেল নাম্বার চলে আসে। এবং নাসেল নাম্বারের লোকাল নাসেল নাম্বার NUX। এবং নাসেল নাম্বার আমি জানি যে HX বাই K। তো K আর X এই পাশে নিয়ে আসলে HX টাও পাচ্ছি আমি, 6.15 ওয়াট পার মিটার স্কয়ার পার ডিগ্রি সেলসিয়াস। AX is correct at 20 centimeter position, but it is not the representative value for the whole 0 to 20 centimeter position. ঠিক আছে? তো আমাকে যখন পুরো প্লেটের একটা পোর্শনের জন্য করতে বলছে, তাহলে আমি ওই পোর্শনের, আমরা জানি যে ইকুয়েশন থেকে যে অ্যাভারেজটাই লাস্ট পয়েন্টের লোকালের ডবল। তো আমার লাস্ট পয়েন্টের লোকাল জানি আমি 6.15, তার মানে আমার অ্যাভারেজটা আসতেছে এর ডবল আর কি, 12.3। এবং এই 12.3 দিয়ে আমি অঙ্ক ইজিলি করতে পারি। আমাকে কিউ বলছে, কিউ ইকুয়াল টু কিউ এইচ এ ডেল্টা টি। তো এইচ এ পেয়ে গেলাম 12.3। এ ফ্ল্যাট প্লেটের জন্য যে হবে সেই এ, যেহেতু কোনো ডেপথ বলে নাই, তো সেই ডেপথের ব্যাপারটা ইয়ে থাকবে, মান ধরতে পারে ইউনিট ডেপথ। তার মানে এখানে তোমার 0.2 হবে। আর ডেল্টা টি তোমার 60 into 27, তাহলে কিউ ইকুয়াল টু 81.18 ওয়াট আসে। হ্যাঁ, বুঝতে পারছো এটুকু পর্যন্ত এটা কিভাবে আসলো? এই পার্টটু ক্লিয়ার করো আগে, এই পার্টটু ক্লিয়ার করলেই হবে।
অঙ্ক শেষ, অঙ্ক ডিফিকাল্টি এটাই ছিল। এর মধ্যে 0.332 রেনল্ডস নাম্বার, প্রান্ডল নাম্বার ইকুয়েশনটাও হয়তো দেওয়া থাকবে পরীক্ষার সময়। তাহলে এখানে কিন্তু আসলে মুখস্থ করার কিছু নাই। তো ক্লিয়ার না হলে বলো, ঠিক আছে? তোমাদের চেহারা দেখতে পাচ্ছেন, ভেরি কনফিউজিং সিচুয়েশন। তো তোমরা বুঝতেছো কিনা আমি জানি না। আমি নিজে না বুঝতে পারলে তো আমার কাছেও একটু অস্বস্তি লাগতেছে যে আমি যেটা বলতেছি সেটা যদি বুঝতে না পারো। তো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। চুপ করে থাকা মানে যে এই না তুমি মানে সব বুঝছো আমি ধরে নিতে পারতেছি না। কারণ সব যখন লাইভ ক্লাস নিতাম তখনও লোকজন কারো কারো কোশ্চেন থাকতো। তোমাদের কেন কোশ্চেন থাকবে না সেটা তো কোনো কথা না। স্যার এই যে এইচ আর এইচ বারের ক্যালকুলেশনটা আরেকবার বললে একটু ভালো হতো। আচ্ছা, এখানে মেইনলি ওরা যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে এইটা ক্যালকুলেশনটা তুমি নিজেই প্র্যাকটিস করবে বাসায়। আমি জাস্ট কাহিনীটা বলতেছি কি করছে ওরা। সেটা হচ্ছে যে নাসার নাম্বারের ইকুয়েশনটা ওরা জানে। এই নাসার নাম্বারটাকে ইন্টিগ্রেট করতে, ইন্টিগ্রেট করলে সিপি ইন্টিগ্রেটটা এক্স এর সাপেক্ষে করছে। তো এখানে কোথাও তো এক্স নাই, তো এগুলো কোনো সমস্যা নাই, এগুলো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসছে। রেনল্ডস নাম্বার একটা এক্স আসছে, তাই না? তো রেনল্ডস নাম্বার যখন এক্স আসবে সেই এক্সটা হলো তোমার যে রো, এখানে হাফ তো আবার রুট তো তোমার রুট এক্স আর কি, তার রুট এক্স এর ইন্টিগ্রেশন হবে। রুট এক্স ছাড়া বাকি সব বাইরে চলে আসবে। এটা যখন ইন্টিগ্রেশন হবে ডিএক্স করে আর বাকি সব বাইরে থাকবে, তখন এখানে একটা 2 চলে আসে সামনে আর কি। আর বাকি আর লিমিট হলো 0 থেকে এল। 0 থেকে এল যখন করবা এক্স এর ভ্যালুটা এল হয়ে যাচ্ছে। এক্স এর ভ্যালু যখন এল হয়ে যাবে আর একটা এক্সট্রা 2 আসতেছে, তখন এই ইকুয়েশনটা তুমি নাসেল নাম্বার এট এক্স ইকুয়াল টু এল বলতে পারো। বিকজ এগুলো এগুলো সব সেম, এক্স এর জায়গায় খালি এল হইতেছে। তো তাই যদি হয় আর একটা 2 এক্সট্রা থাকতেছে, সেই জন্য ওরা বলতেছে যে কোন একটা পজিশনের জন্য তুমি যখন এভারেজ নাসেল নাম্বার ক্যালকুলেট করতে চাবা, এভারেজ নাসেল নাম্বার মানে এভারেজ ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, সেটা দেখা গেছে যে ওই যে এরিয়ার জন্য তুমি করতে যাচ্ছ সেই এরিয়ার যে লাস্ট পয়েন্ট, সেই লাস্ট পয়েন্টের যে লোকাল ভ্যালুটা পাচ্ছ সেই লোকাল ভ্যালু ডাবল হবে আর কি। এটা আমরা এই ডেরিভেশন থেকে পাবো, এবং যেহেতু পাবো সেই জন্য আমরা এটা সবসময় ইউজ করবো যে আমাদের 20 সেন্টিমিটার বলছে, 40 সেন্টিমিটার বলছে, 60 সেন্টিমিটার যেটাই বলুক ওই পজিশনে আমি ক্যালকুলেট করে নিব। সেটা হলো ওই পজিশনের লোকাল। বাট ওইটা ডাবলটা হলো 0 থেকে ওই পজিশন পর্যন্ত পুরো জায়গাটার জন্য অ্যাভারেজ বলতে পারবো আমরা। সেই জন্য ওরা এই অ্যাপ্রোচটা বলতে যে ফ্ল্যাট প্লেটের জন্য এটা ইজিলি ইউজ করতে পারি আমরা। তো সেজন্য আমাদের যেহেতু 20 সেন্টিমিটার বলছে, 20 সেন্টিমিটারে আমরা এইচ বের করছি 6.15 আসছে, এবং এটা লোকাল এইচ। তখন আমি বলছি যে ওকে 0 থেকে 20 সেন্টিমিটার পুরো প্লেটটার জন্য যখন আমার অ্যাভারেজ দরকার, তাহলে জাস্ট এটা ডাবল হবে, দ্যাটস অল। বলো, কোয়েরি থাকলে বলো, কতটা ক্লিয়ার না হলেও বলো, সমস্যা নেই। এবং এটা কেন ডাবল হয়েছে সেটা প্রথমে ওই ছোট্ট ওই 0.332 ইকুয়েশনটা ইন্টিগ্রেট করে 0 থেকে এল পর্যন্ত করলেই দেখবো, নিজেই দেখবো ডাবল চলে আসছে। 2-3 লাইনের ছোট্ট একটা ক্যালকুলেশন। এবং এটা জানা এই জন্য জরুরি যে এই ইকুয়েশনটা হয়তো পরীক্ষার সময় দেয়া থাকবে না, যে তোমার অ্যাভারেজ এইচ ইজ লোকাল এইচ এর ডবল, বিকজ এটা কমন সেন্স এর মধ্যে তোমাদের চলে আসবে অলরেডি কয়েকবার অঙ্ক টঙ্ক করলে। তো পরীক্ষার হলে তোমাকে ওই বড় ইকুয়েশনটা হয়তো দেওয়া থাকবে 0.332। তো তোমাকে কোশ্চেনে লোকাল যাচ্ছে না রিজিওনাল যাচ্ছে, সেটা তোমাকে কিন্তু বুঝতে হবে আর কি, যে পুরো রিজিয়নটার জন্য হলে আমাকে লোকালটা ডবল করে নিতে হবে, আর যদি লোকাল চাই তাহলে লোকাল ফাইন। কথাটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। তো এখানে যেটা করলাম যে আমরা 20 সেন্টিমিটারের জন্য অঙ্কটা করলাম, করে দেখলাম যে আহ 81.18 আসছে। বলছে 40 সেন্টিমিটারের জন্য করতে, এটা আমি বলতেছি না, এক্স্যাক্টলি সেম জিনিস। রেনল্ডস নাম্বার বের করছে, তারপরে সেটা নাসেল নাম্বার বের করছে, নাসেল নাম্বার থেকে এইচ বের করছে, এইচ কে ডাবল করে এইচ বার বলছে, এইচ বার বলার পরে সে কিউ ইউজ করছে, 114 ওয়াট বের হচ্ছে। তো এটা মোটামুটি মোটামুটি না মানে হুবহু সেম অঙ্ক এ আর বি। তো বইয়ে দুইটা ছেড়ে দেখে আমি দুইটা তুলে দিচ্ছি, এবার একটা পারলে একটা না পারার কোনো কারণ নেই। তো এইটা হলো তোমার সেই হিট ট্রান্সফারের মানে ফ্ল্যাট প্লেটের উপরে হিট ট্রান্সফার। এখানে একটু খেয়াল করো, আমি জানি যে যেহেতু মানে একে তো জিনিসগুলোর মধ্যে অনেক ইকুয়েশনের কথা আসতেছে, প্লাস হলো ফিজিক্যালি পড়াতে না পারার মধ্যে একটা ডিসকমফোর্ট কাজ করতেছে। সেই জন্য আমি বুঝতে পারতেছি না যে কতটুকু তোমাদের আসলে রিচ করতেছে। বাট যেটা খেয়াল করবা সেটা হচ্ছে বিশেষ করে এই যে কনভেকশনের চ্যাপ্টার 5 এ মানে
সবসময় আমি যেটা করি আর কি, পড়ানোর সময় করি, নিজে পড়ার সময় করতাম। সেটা হচ্ছে যে যখন এরকম অনেক মিক্স এন্ড ম্যাচ অনেক কিছু ক্লাসে বলা হয় বা কিছু, তখন যেটা করি যে পুরা জিনিসটা চিন্তা করি যে ওকে এই শুরু থেকে যে এইটা, এটা বলছে, এটা বলছে। মানে কোনটা কি, এইটা কখন হিট ট্রান্সফার, আ এই এইচ বার কখন ডবল, এরকম কনফিউজিং চিন্তা না করে যে সিকোয়েন্সিয়াল চিন্তা করে আমাকে কি পড়ানো হয়েছে। ১ম এ আমাকে পড়ানো হয়েছে কন্ডাকশন। তারপরে পড়ানো হয়েছে কনভেকশন। কনভেকশন, কন্ডাকশন এর বেসিক ইকুয়েশন আমি করছি। এখন আমি আসতেছি ফ্ল্যাট প্লেটে। সেজন্য ইকুয়েশনের চেহারাটা একটু ডিফারেন্ট। আমরা কিন্তু এখন ফ্ল্যাট প্লেটে আছি। স্লাইডের টাইটেলটা খেয়াল করো। এই ইকুয়েশনটা কিন্তু পাইপের জন্য অ্যাপ্লিকেবল না। আবার ফ্ল্যাট প্লেট, পাইপের ইকুয়েশন ফ্ল্যাট প্লেটের জন্য অ্যাপ্লিকেবল না। সেজন্য এই জিনিসগুলো একটু জরুরি এবং পরীক্ষার হলে নরমালি আ যদি আমি ধরো ইকুয়েশন দিয়ে দেই, ধরো কথার কথা কোয়েশ্চেনের শেষে ১০ টা ইকুয়েশন লিখে দিলাম। ওখানে লিখা থাকবে যে ফ্ল্যাট প্লেটের জন্য এটা, পাইপের জন্য এটা। তো তোমাকে ওই কষ্টটাও করতে হবে না যে কোনটা ফ্ল্যাট প্লেটের, কোনটা পাইপের, না মুখস্থ রাখার ব্যাপার। বাট তোমাকে খেয়াল রাখতে হবে আরকি। তো আমরা এই যে যে কথাগুলো বলতেছি, চিন্তা করতে পারি যে আরে কনভেকশন তো আমি এর আগে করছি, এইচ বের করছি। এখন আবার নতুন করে কি এতক্ষণ ধরে এতদিন ধরে এগুলো কি পড়াইতেছে? নতুন করে আরো ইকুয়েশন কেন আসতেছে? আমি এখন কোন ইকুয়েশন ইউজ করব? আগে তো ২ সপ্তাহ আগে একবার কিছু ইকুয়েশন দেখলাম। এখন আবার আরেকটা কেন? অবভিয়াসলি এই কোয়েশ্চেন তোমার মনে আসতেই পারে। একে তো ইকুয়েশন অনেকগুলা কথা সত্যি। বাট ইকুয়েশনের মধ্যে চেহারা ছবি কিছু মিল আছে, আবার মিল নাই। তো এইজন্য বলছি যে সিস্টেমটার উপর বেস করে কিন্তু ইকুয়েশন চেঞ্জ হচ্ছে। এগুলা সেইজন্য এখন কিন্তু আমরা ফ্ল্যাট প্লেটে আছি। আগে যেটা ছিলাম, আগে কিন্তু ফ্ল্যাট প্লেট নিয়ে কোন কথা হয়নি। যখন বাউন্ডারি লেয়ারের ক্যালকুলেশন গুলো শুরু করলাম, তখন থেকে আমরা ফ্ল্যাট প্লেটে আছি। তো ফ্ল্যাট প্লেটের জন্য ইকুয়েশন গুলো ফ্ল্যাট প্লেটের জন্যই অ্যাপ্লিকেবল। তো এটা একটু খেয়াল রাখো। অনেকদিন হয়ে যাচ্ছে তো, মাঝখানে গ্যাপ ট্যাপ পরে, এজন্য আমি আবার একটু পুরানোটার সাথে কানেক্ট করে দিলাম আরকি। আচ্ছা, এখন এই জায়গায় লাস্ট একটুখানি বাকি আছে। সেটা হলো যে যেহেতু আমরা জানি যে ফ্লুইড ফ্লোর সাথে হিট ট্রান্সফার এর কানেকশন আছে। আমরা থার্মাল বাউন্ডারি লেয়ারের সাথে লোকাল ভিসকাস বাউন্ডারি লেয়ারের কানেকশন দেখতে পাচ্ছি। সো এখন কারো মনে হলো যে ওকে ফাইন, ফ্লুইড ফ্লো যখন হবে অবভিয়াসলি ফ্রিকশন হবে। আমরা ফ্লুইড মেকানিক্স এ পড়ে আসছি। তো ফ্রিকশন এর সাথে কি হিট ট্রান্সফার এর কোনো কানেকশন আছে কিনা? ফ্রিকশন দিয়ে কি হিট ট্রান্সফার ক্যালকুলেট করা যায়, বা ফ্রিকশন বাড়লে বা কমলে কি হিট ট্রান্সফার বাড়বে বা কমবে কিনা? তো সে তখন চিন্তা করলো ঠিক আছে, আমি ফ্লুইড মেকানিক্স এর জিনিসটা কোরিলেট করার চেষ্টা করি। তো কোরিলেট করার চেষ্টা করতে যাই, সে দেখলো যে এরকম একটা ইকুয়েশন অলরেডি ফ্লুইড মেকানিক্স এ ডেরাইভ করা আছে। এইজন্য এখানে এটা নিয়ে কিছু বললাম না। তোমাদের পরীক্ষার সময় যদি করতে হয়, তোমাদের ডেরাইভ করার কোনো দরকার নেই। ঠিক আছে? যেটা ডেরাইভ করতে হবে সেটা কিন্তু আমি ক্লাসে বলে দেই যে এটা ডেরাইভ করতে হবে। যেগুলো ডেরাইভ করতে হবে না সেগুলো ডেরাইভ করতে হবে না। তো আমরা এই শিয়ার স্ট্রেস এর, ওয়ালের শিয়ার স্ট্রেস এর ইকুয়েশন আমরা জানি এটা। সিএফ হলো ফ্রিকশন কোএফিসিয়েন্ট, রো ভি স্কয়ার মানে ভেলোসিটি স্কয়ার বাই 2। এটা আমরা ফ্লুইড মেকানিক্স এ পড়ছি। যদি তোমাদের এখন মনে না থাকে, তোমরা বাসায় পরে ফ্লুইড মেকানিক্স এর পুরানো বই উল্টায় দেখো, অথবা গুগল করে দেখতে পারো। এটা তোমাদের আগে থেকে পড়া একটা ইকুয়েশন। আবার এটাও আমি জানি যে শিয়ার স্ট্রেস ক্যালকুলেট করা হয়। ওয়ালে শিয়ার স্ট্রেস ক্যালকুলেট করে এরকম যে ওয়াল ভিসকোসিটি ইনটু ডিইউ বাই ডিওয়াই এট ওয়াল। এটাও তোমরা ফ্লুইড মেকানিক্স করে আসছো। তো এই ২ টা জিনিসের মধ্যে এখন এই ২ টা জিনিস আমরা জাস্ট খালি ইকুয়াল বলবো, আর কিচ্ছু না। ভেরি সিম্পল ম্যাথমেটিক্স। আমি জানি ইউ এর ইকুয়েশন এটা। ইউ এর ইকুয়েশন যদি এটা হয়, আ তাইলে তোমার এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করব। করে y ইকুয়াল টু ওয়াল, যেহেতু y ইকুয়াল টু 0 বসাবো। বসাইলে এই জিনিসটা আসে। এইটা আমরা কিন্তু অলরেডি ইউজ করে আসছি। আমাদের যে আ এর আগে যে ইকুয়েশন দেখাচ্ছি রেনল্ডস নাম্বার 0.64, আ সেই ইকুয়েশন ডেরিভেশন এটা আসছিল আমাদের 4.64 এর যে ডেরিভেশনটা। তো তার মানে টাও এর ইকুয়েশনটা আমি ভেলোসিটি থার্মাল বাউন্ডারি লেয়ার দিয়ে পাচ্ছি। আবার টাও এর ইকুয়েশন আমি আ এখান থেকেও পাচ্ছি। এখন এখানে যেটা বলছে যে এই ইকুয়েশনের মধ্যে সবই ঠিক আছে। খালি ডেল্টা তো সবসময় মাপা যায় না। তো ডেল্টাটা এখান থেকে রিপ্লেস করে দাও। ডেল্টাটা রিপ্লেস করে দেওয়ার জন্য আমাদের ইকুয়েশন জানা আছে যে ওই যে 4.64 বাই রুট ওভার আ রেনল্ডস নাম্বার। তো সেটা এখানে বসাইলে এই ইকুয়েশনটার চেহারাটা এরকম হচ্ছে। ঠিক আছে? আপাতত দেখতে একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বাট এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হচ্ছে না। তোমরা ভ্যালু বসাইলেই হচ্ছে। এখন এই ইকুয়েশনটা, এই ধরো 1 আর এই 2,
এই দুইটা ইকুয়েশন আমি ইকুয়াল করবো, দ্যাটস অল, আর কিচ্ছু না। দুইটা ইকুয়েশন ইকুয়াল করবো, তখন আমার কাটাকাটি করে সবকিছু এদিক ওদিক ডান বাম করলে চলে আসে যে 3/2 equal to 0.323 Reynolds number to the power minus half. তো এইটুকু পর্যন্ত ইটস ফাইন। তখন বই একটা চালাকি করলো মানে আমি ঠিক চালাকি এই জিনিসটা বলতেছি যে ওরা ডিরাইভ করে 323 পাইছে, বাট তারপরে বলতেছে যে এক্সাক্ট সলিউশন উইল বি 332। এখন এটা কেন বলতেছে এই জন্য তোমাদের আগের ডেরিভেশনে খেয়াল আছে কিনা, আমরা বলছিলাম যে হায়ার অর্ডার ইগনোর করি, এই করি সেই করি, কিছু অ্যাজাম্পশন ছিল। তো ওই অ্যাজাম্পশনের উপর বেস করে যে ইকুয়েশন ডিরাইভ করা হয়েছে, তো সেই ইকুয়েশন গুলো যখন কানেক্ট করছি তখন যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটা বলতেছে যে ওই অ্যাজাম্পশনের উপর বেস করে, তো 100% অ্যাকুরেট না, কাছাকাছি। আর ওরা বলছিল যে যদি আমি পুরাটা সলভ করি তাইলে এটা 323 জায়গায় 332 আসবে, এবং তখন এরা বললো যে ওকে এই 332টা যেহেতু মোর অ্যাকুরেট, আমার ডিরাইভ করার দরকার নাই, বাট আমি এটাই ইউজ করবো, যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 0.332 রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, এখন নতুন একটা ডাইমেনশনলেস নাম্বার ওরা ইন্ট্রোডিউস করছে। সেই ডাইমেনশনলেস নাম্বারটার নাম হলো স্ট্যান্টন নাম্বার, যেটা ইজ ইকুয়াল টু কম্বিনেশন অফ 3 ডাইমেনশনলেস নাম্বার, নাসেল নাম্বার ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার ডিভাইডেড বাই প্রান্ডল নাম্বার। স্ট্যান্টন নাম্বার ইকুয়াল টু নাসেল নাম্বারকে রেনল্ডস নাম্বার, তার মানে হলো যে তুমি যদি নাসেল নাম্বার বা রেনল্ডস নাম্বার বাই প্রান্ডল নাম্বার করো তাহলে জিনিসটা এরকম, এবং এই জিনিসটার এই তোমার যেমন নাসেল নাম্বার ইকুয়েশন আমি জানি, এটা আমরা একটু অঙ্কই করলাম এই ইকুয়েশন ইউজ করে। তো সেটা যদি ইউজ করি, এটাকে যদি প্রান্ডল নাম্বার রেল নাম্বার দিয়ে ভাগ দিই, তাহলে এটা চেহারাটা এরকম হয়। দেখো খেয়াল করে দেখো, পাওয়ার এখানে -2/3 আর এখানে -1/2, বিকজ এটা এটা 1/3 ছিল যেটাকে প্রান্ডল নাম্বার দিয়ে ভাগ করতো, আর এটা হাফ ছিল এটাকে রেনল্ডস নাম্বার দিয়ে ভাগ করতো, সেই জন্য মাইনাস গুলো আসতেছে। তো এখান থেকে তুমি স্ট্যান্ডার্ড নাম্বার একটা রিলেশনশিপ পাইতেছো। স্ট্যান্ডার্ড নাম্বার কি সেটা আবার বলে দিল। আর এখন যদি প্রান্ডল নাম্বার এই পাশে নিয়ে যাও তাহলে বলতেছে রেনল্ডস দিস ইজ এ রিলেশনশিপ, এবং এটা রাইট হ্যান্ড সাইড যেটা সেটা আমি অলরেডি জানি, ফ্রিকশন কোএফিসিয়েন্ট বাই 2। এটাই ওরা জাস্ট ঘুরায় ফিরে এইভাবে সাজাইছে কেন, সাজায় ফাইনালি এই ইকুয়েশন লাল বক্স করা যে ইকুয়েশন সেই ইকুয়েশন আনার জন্য, বিকজ এটা ইটস এ ভেরি ফেমাস ইকুয়েশন। ঠিক আছে, এটার নাম হলো রেনল্ডস কুলবার্ন অ্যানালজি। ঠিক আছে, এটা কেন ফেমাস হলো যে দেখা গেছে যে কোনো একটা তোমার ফ্ল্যাট প্লেটে বা কোথাও যখন তোমার ফ্লুইড ফ্লো করবে তখন অবভিয়াসলি একটা ফ্রিকশন হবে, এবং সেই ফ্রিকশন ফ্যাক্টর বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট তুমি মুরি ডায়াগ্রাম বা অনেক কিছু দিয়ে তুমি কিন্তু ক্যালকুলেট করতে পারো, তোমার হাতে কিন্তু অনেক ইজিলি চলে আসে রেনল্ডস নাম্বার বা এগুলো ইউজ করে। তো সেটা যদি চলে আসে তখন তুমি বাকি ক্যালকুলেশন কিন্তু করে ফেলতে পারো। সেই জন্য ওরা এটাকে একটা এই ফর্মেও সাজাইছে যে আমি একটা ফ্ল্যাট প্লেটে যদি ফ্রিকশন হয়, এই ফ্রিকশনের সাথে হিট ট্রান্সফার ক্যালকুলেট করার কোনো উপায় আছে কিনা। তো তুমি যখন এই ইকুয়েশনটা ইউজ করে তুমি যখন ফ্রিকশন ফ্যাক্টরটা জানবা, তখন তার মানে তুমি স্ট্যান্ডার্ড নাম্বার আর প্রান্ডল নাম্বারের মাল্টিপ্লাই ফর্মটার ভ্যালু জানো। প্রান্ডল নাম্বার তো তুমি জানো, স্ট্যান্ডার্ড নাম্বার হলো নাসেল নাম্বার আর রেনল্ডস নাম্বার। তো ফ্রিকশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করার জন্য তুমি অলরেডি রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করছিলা, তো সেটাও তোমার জানা আছে, প্রান্ডল নাম্বারও জানা আছে, তার মানে তুমি অ্যাকচুয়ালি নাসেল নাম্বার পাবা। এবং মাথায় রাখবা যে আমাদের হিট ট্রান্সফারের পুরো কোর্সের প্রথম দিকে যা আমরা করতেছি, মানে এই যে এইখানে আমাদের মেইন ফোকাস কিন্তু নাসেল নাম্বার বের করা, ডাইমেনশনলেস নাম্বার নাসেল নাম্বারে আমাকে পৌঁছাইতে হবে, বিকজ নাসেল নাম্বার ইজ এ টার্ম অফ এইচ, এবং এই এইচ দিয়ে আমি হিট ক্যালকুলেশন করতে পারি। প্রান্ডল নাম্বার, রেনল্ডস নাম্বার, স্ট্যান্টন নাম্বার, দিজ আর ফর লাইক মানে প্যারামেট্রিক ইভ্যালুয়েশন আর কি, যে সিস্টেমটা কিরকম, এই ইকুয়েশন ইউজ করবো না সেই ইকুয়েশন। কিন্তু আমাদের অলওয়েজ ফোকাস থাকবে যে আমরা পুরো অঙ্কের ফোকাসে থাকবো যে নাসেল নাম্বার ক্যালকুলেট করতে হবে আমাকে, সেটা যেভাবেই হোক। সেই নাসেল নাম্বার থেকে আমি এইচ পাবো, এইচ থেকে কিউ পাবো, তাহলে আমার অঙ্ক শেষ। আমার পুরা খেয়াল করে দেখবা যত এক্সাম্পল করছি না করছি, মানে কন্ডাকশনের চ্যাপ্টার বাদে কনভেকশনে যখন করছি, আমার মেইন ফোকাসই থাকতেছে নাসেল নাম্বার ক্যালকুলেট করা, এবং সবসময় আমি নাসেল নাম্বার ক্যালকুলেট করছি, সেখান থেকে এইচ পাইছি, এইচ থেকে কিউ পাইছি, লিনিয়ার রিলেশনশিপ। এইটা আমাদের অলওয়েজ সব অঙ্কের জন্য এটা অ্যাপ্লিকেবল। জাস্ট আমাদের খালি খেয়াল করতে হবে অঙ্কে কি চাইছে, কোন ভ্যালুটা নেব, কোন ইকুয়েশনে দেবো। নাসেল নাম্বারের জন্য তো অলরেডি আগে অন্য ইকুয়েশন দেখছো, এখন ফ্ল্যাট প্লেটে অন্য ইকুয়েশন দেখতেছো, বাট এই ইকুয়েশন গুলো দেওয়া থাকবে, বলাও থাকবে এটা ফ্ল্যাট প্লেটের জন্য, এটা পাইপের জন্য, এটা স্মুথ পাইপের জন্য, এটা রাফ পাইপের জন্য, এগুলো হয়তো সব বলা থাকবে, তোমাকে কারেক্ট ইকুয়েশনটা ইউজ করতে হবে। তো
এইটা হলো তোমার মানে হিট ট্রান্সফার কোর্সের মেইন চ্যালেঞ্জ এটা। সেই জন্য কনসেপ্টটা ক্লিয়ার হওয়া জরুরি রাদার দেন অঙ্কের রেজাল্ট মিলা আরকি। ঠিক আছে? তো ড্র্যাগ যেটা বা যেটা বললাম যে ফ্রিকশন এটা ক্যালকুলেট করা যায়। আমরা ফিল্ড মেকানিক্স সেশনালেও পড়ে আসছি। তো তার উপর বেস করে আমরা ইজিলি হিট ট্রান্সফার ক্যালকুলেট করতে পারি। আগে যে অঙ্ক যে ইকুয়েশন দেখাচ্ছি আমি সেই আ ওই যে আ এই যে 0.332 যেটা সেটা দিয়েও তুমি আমি এইজ ক্যালকুলেট করতে পারতেছি। কোন সমস্যা নেই। ঠিক আছে? বাট কেউ যদি বলে যে ড্রাগ এর সাথে কি রিলেশনশিপ তাইলে ধরো তোমার কোশ্চেনে ড্রাগ দেওয়া আছে আর কিছু হয়তো তুমি জানতেছো না এই মুহূর্তে। তখন তুমি এই ইকুয়েশন ইউজ করতে পারো। ঠিক আছে? কোন কোশ্চেন লাগলে বলো। কোশ্চেন নাই কোনো? এখন আমি যদি তোমাদের এই ডেরিভেশনটা পরীক্ষা দেই স্ট্যান্ডার্ড নাম্বার, প্রান্ডল নাম্বার ইকুয়াল টু ফ্রিকশন কোএফিসিয়েন্ট বাই 2 তাহলে আমি স্লাইডে যেটুকু করাইছি এইটুকুই দেখাবো। যে এই জিনিস আমি জানি। ঠিক আছে? এটা ডেরাইভ করার কোনো দরকার নাই। কারণ ফ্লুইড মেকানিক্সের ডেরিভেশন এখানে চাই না। ঠিক আছে? তো আমি ২ স্লাইডে অঙ্ক ডেরিভেশন শেষ তোমার পরীক্ষাও এইটুকু করলেই চলবে। এর বেশি দরকার নেই। ঠিক আছে? এখন আমি যেটা বলতেছিলাম যে ওই অনেক টাইপের ইকুয়েশন নিয়ে কথাবার্তা হইতেছে। তো এইজন্য আমি মাঝে মধ্যেই যা পড়াতে থাকি পড়ানোর মাঝখানে পুরা জিনিস আবার একটু রিভিউ করি। তো এখন যে ফোর্স কনভেকশন এ আমরা যে পড়তেছিলাম সেই আ ইয়েটা দেখো যে উম নাসেল নাম্বারের ইকুয়েশন আমরা পড়ছি। তোমরা জানো অলরেডি। প্রান্ডল নাম্বারের ইকুয়েশন আমরা পড়ছি। এবং বলছি যে প্রান্ডল নাম্বার মলিকুলার আর থার্মাল ডিফিউজিভিটির রেশিও। তো থার্মাল বাউন্ডারি লেয়ার আর মলিকুলার ভিসকাস বাউন্ডারি লেয়ারের রিলেশনশিপ রেশিওর সাথে ওটা রিলেশনশিপ আছে। তো আমরা সেটা মোটামুটি দেখছিলাম। তারপরে আমরা দেখছিলাম কি যে বাউন্ডারি লেয়ার গুলা কেমন হয়। ঠিক আছে? ভিসকাস বাউন্ডারি লেয়ার এবং ডিফাইন কিভাবে করব? বলছিলাম যে 99% এফেক্ট 99% এর কম এফেক্ট যখন হবে তখন তোমার আমি বলব যে এটা উম মানে এফেক্টেড হচ্ছে আরকি। এরকম করে আমরা ডিফাইন করছিলাম। ভিসকাস বাউন্ডারি, ভেলোসিটি বাউন্ডারি লেয়ার, থার্মাল বাউন্ডারি লেয়ার। ঠিক আছে? আচ্ছা ভিসকাস বাউন্ডারি লেয়ার, ভেলোসিটি বাউন্ডারি লেয়ার এগুলা কিন্তু সব একই জিনিস আরকি। একেকবার একটা বলতেছি এটা হয়তো একেক বইয়ে আছে বাট এগুলো একই। তো তোমার বাউন্ডারি লেয়ার ২ টা। একটা ফ্লুইড ফ্লোর জন্য, একটা থার্মাল টেম্পারেচার মানে হিট ফ্লোর জন্য শেষ সোজা হিসাব। তারপরে আমরা কনভেকশন অন ফ্ল্যাট প্লেটে চলে আসছিলাম। ফ্ল্যাট প্লেটে আমরা দেখছিলাম যে ১ম ইকুয়েশনটা মোমেন্টাম ইকুয়েশন। সেখান থেকে আমরা বা ডিরাইভ করতে পারছি আ ভেলোসিটি বাউন্ডারি লেয়ারের থিকনেস এবং এনার্জিটা যখন কাউন্ট করছি তখন থার্মাল বাউন্ডারি লেয়ারের থিকনেস আমরা ক্যালকুলেট করছি। তারপরে আমরা আজকের ক্লাসে চলে আসছি। দেখছি যে আমরা আ কনভেকশন অন ফ্ল্যাট প্লেট যদি হয়, নাসেল নাম্বার একটা সুন্দর রিলেশনশিপ আমরা পাইছি। বলছি যে এটা লোকাল, এটাকে ডাবল করলে এভারেজ পাওয়া যাবে। আর ফিল্ম টেম্পারেচার ক্যালকুলেট করার জন্য নরমালি এভারেজ টেম্পারেচার ইউজ করি। আর তারপরে রেনল্ডস কোলবার্ন অ্যানালজি ইউজ করছি। এই মোটামুটি আমরা এই চ্যাপ্টার শেষ হওয়ার একটুখানি বাকি আছে। বাট এই চ্যাপ্টারে আমরা এইটুকু কভার করছি। ঠিক আছে? তো এই রিভিউটা আমি এইজন্য দিলাম যে আমি একটু আগে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে অনেক সিচুয়েশন অনেক জায়গায় আসছে। এই ২-৩ টা স্লাইড যে দেখাইলাম মাত্র এটা তো আমি দিয়ে দিব তোমাদেরকে। এই ২-৩ টা স্লাইড তোমরা একটু চোখ বুলাইলে তোমাদের মনে পড়ে যাবে যে ওকে আচ্ছা এই জিনিস পড়েছে। আসলে অনেক ডিফারেন্ট জিনিস বললেও এগুলো আসলে একটা সিকোয়েন্স আছে আরকি। আগেরটার সাথে তখন কনফিউজ হবে না। সেজন্য আমি এই স্লাইডটা রেডি করে সবসময় এটা একটু তোমাদের সাথে আলাপ করি। এইজন্য যে বইয়ে তো অনেক কিছুই আছে। বইয়ে অনেক কিছু আছে যেটা আমি কভারও করিনি। তো বইয়ে যেগুলো কভার করিনি সেগুলো কিন্তু আউট অফ সিলেবাস। ঠিক আছে? ধরো কথা এখন আমি গভর্নমেন্ট বই চ্যাপ্টার 5 পড়াচ্ছি। চ্যাপ্টার 5 তোমার সিলেবাসের পার্ট। বাট তার মানে চ্যাপ্টার 5 এর A to Z তোমার সিলেবাসের পার্ট না কিন্তু। চ্যাপ্টার 5 এর যেই টপিক গুলো আমি কভার করছি এখানে সেই টপিক গুলো সিলেবাসের পার্ট। দেখবা যে অনেক কমপ্লেক্স সিস্টেমের জন্য কিছু ইকুয়েশন পড়তে পড়ে যায়। যেগুলো আমি পড়াই নাই সিলেবাসের বাইরে। কথাটা খেয়াল রাইখো। তো বইয়ের ওগুলোর সাথে রিলেভেন্ট এক্সাম্পল কিন্তু তোমার দেখার কোনো দরকার নেই। মানে ওই টপিকই আমি কভার করিনি। তো যে টপিক আমি কভার করি নাই সেই টপিক তোমার সিলেবাসের বাইরে। তো ওইটা নিয়ে খামাখা সময় নষ্ট করবা না। অনেকে হয়তোবা কনফিউজ থাকে যে ও আচ্ছা এটা তো আ এই চ্যাপ্টার 5 এ তো এক্সাম্পল করে দেওয়া থাকে করি অঙ্কটা।
দেখা গেল যে হ্যাঁ এক্সাম্পল করে দেওয়া আছে, ডেসক্রাইব করা আছে, তুমি পড়লে হয়তো বুঝতেও পারবা, হুইচ ইজ ফাইন। এমন না যে খুব ডিফিকাল্ট দেখে বাদ দিয়ে দিচ্ছি। বাট কোর্সের টাইমে কভার করে না দেখে লেস ইম্পর্টেন্ট টপিক কিছু হয়তো বাদ দেওয়া হয়, সেই জন্য বাদ করছে আরকি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 5 শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমার আরেকটা চ্যাপ্টার আছে, দেন ডান আরকি। মানে আমার সাথে সিলেবাসটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো দরকার হলে মিড টার্ম, যদি আমি মিড টার্ম আগে শেষ করতে পারি, তাহলে মিড টার্মের পরে যে লেকচারটা, সেই লেকচারটা আমার পার্টটা ওভারঅল রিভিউ করলাম। কিভাবে কোশ্চেন হয় না হয়। দেন অন্য টিচারের কাছে চলে গেল পরের লেকচার গুলো আরকি। তো তোমাদের কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করি।